This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবা তৃণমূল নেতার চরণে সেবা লাগে, বাবা তারকনাথের ধামে তাদের নামে সবাই কাঁপে। এই তারাটা কারা? তারা হচ্ছে সর্বশক্তিমান শাসক দলের নেতাকর্মীরা, আর তাদের এক ফতোয়ায় সবকিছু বন্ধ। আসল সর্বশক্তিমানের থেকেও এই বঙ্গভূমে তাদের শক্তি বেশি, যে কারণে আসল সর্বশক্তিমানের মন্দির থেকে যজমানের ঠাকুরের আসন, গৃহস্থের চাল, শিশুর দুধ এক ফতোয়ায় সব বন্ধ হয়ে গিয়েছে। তারকেশ্বরে 12 ঘরে এক উচাটন। টাকা থাকলেও পাচ্ছেন না সবজিপাতি, মাছ মিলছে না মুদিখানা থেকে দুধ, বন্ধ ছেলে মেয়েদের পড়াশোনা, পড়াতে নারাজ গৃহ শিক্ষকরা, কারণ সামাজিক বয়কটের ফতোয়া। এতেই সংকটে পড়ছেন তারকেশ্বরের তেঘরি গ্রামের হালদারদের 12টি পরিবারের 60 জন সদস্য। নাতিদেরও সমস্ত পড়াশোনা বন্ধ, প্রাইভেট বন্ধ করে দেয়, তাহলে কি হবে? এই দিন 15 হলে একদম বন্ধ সব বাজার দোকান। হ্যাঁ, সমস্ত সব চাষবাস যারা চাষ করে তাদেরকে বলছে জল দেওয়া হবে না, বাড়িতে বম ফেলছে। এই পরিবারগুলিকে সাহায্য করলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ভয় মুখ খুলতে চাইছেন না মুদি থেকে সবজি বিক্রেতা, কাজের লোক, এমনকি গৃহশিক্ষকরাও। হালদার পরিবারের অভিযোগ, এর নেপথ্যে রয়েছেন গ্রামের তৃণমূলের মাতব্বররা। তোরা কাজ করতে গেলে তোদের ঘরে আগুন লাগিয়ে দেবো, জল দেবো না, কারেন্ট কেটে দেবো, এইসব। তৃণমূলের লোকজন আছে নাকি? হ্যাঁ, তৃণমূলের লোক তো বাকি। কিন্তু কেন এই সামাজিক বয়কটের ফতোয়া? হালদার পরিবারের দাবি, গ্রামে একটি কালী মন্দিরে প্রায় 300 বছর ধরে উত্তরাধিকার সূত্রে তাঁরা পুজো করতেন, কিন্তু 5 বছর ধরে সেই মন্দির দখল করে নিয়েছে গ্রামের কয়েকজন মাতব্বর। এই নিয়ে আদালত হালদার পরিবারের পক্ষে রায় দেয়। সেই রায়কে বুড়ো আঙুল দেখিয়ে মন্দির দখলে রেখেছে গ্রামের কয়েকজন মাতব্বর। অভিযোগ, তার বিরোধিতা করার জন্যই সব বন্ধ করে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। মন্দির থেকে বাউন্ডারি তাড়িয়ে দেবে এরকম আমরা জানতাম না। জানি আমাদের মন্দির আমাদের পূর্বপুরুষরা করে গেছে, প্রতিষ্ঠা করে গেছে, সেখানে এইসব হালদার বাড়ি সবাই পুজো করে, সবাই পুজো একদম সব দিক থেকে মারছে। যজমানও দেবে না, জমিতে চাষ করতে দেবে না, তাহলে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য ছুটছেন প্রশাসনের দুয়ারে দুয়ারে, কিন্তু হালদার পরিবারের অভিযোগ, তাতে কোনো কাজই হয়নি। আমরা এমএলএ কাছে গেছি, থানায় জানিয়েছি, একটা ভয় দিন কাটছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। কিন্তু প্রশাসন থেকে বিধায়ক কেউই নাকি কিছুই জানেন না। খবর কিন্তু আমাদের কাছে আসেনি, বা ওই পরিবারের তরফ থেকেও কিছু আমাদেরকে জানানো হয়নি। হয়েছে কিনা সেটাই তো আগে পূর্ব বাড়ির লোক আগে আসুক না আমার কাছে। তৃণমূল কখনো এসব করে না, প্রশ্রয় দেয় না, বা তৃণমূলের এই ধরনের কাজ যে করবে তাকে দল থেকে সোজা সাসপেন্ড করা হবে। 21 শতকে তারকেশ্বরে একসঙ্গে 12টি পরিবারকে সামাজিক বয়কট, আর এই বর্বরতাতেও নাম জড়ালো তৃণমূলের। সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। কোথাও বন্যার জন্য হাহাকার, কোথাও হাহাকার গঙ্গা ভাঙনের জন্য, আবার কোথাও একটু পানীয় জলের জন্য হাহাকার। এই বাংলার বুকেই যেন আরেকটা বাংলা হরিশ্চন্দ্রপুর। স্থানীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী হয়েছেন, পঞ্চায়েতে জিতেছে বাম কংগ্রেস, কিন্তু তারপরেও এখানকার গরিব মানুষগুলোর কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যাচ্ছে না কেন? মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়াটার জন্য কি রকেট সায়েন্স জানাটা জরুরি? এই প্রশ্নই এখন গোটা এলাকা জুড়ে। আগাছা জঙ্গলে ট্যাপ আছে, জল নেই। শিলান্যাসের সাক্ষী ছোট্ট জলের ট্যাঙ্ক, কিন্তু শুকিয়ে খটখটে। বাড়ি বাড়ি জলের সংযোগ আজও হয়নি। ছবিটা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের আলিপুর গ্রামের। বছর থেকে পাইপ ঢুকানো আছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা কাউকে গিয়ে বলছি যে আমাদের জল দাও, কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না, কেউ দিচ্ছে না। মেম্বার, প্রধান, বিডিও, এসডিও যত আছে সবাইকে জানিয়েছেন, সবারই কাছে। গ্রামে 300 পরিবারের বাস, কিন্তু পানীয় জলের সুবন্দোবস্ত নেই। ঘরে ঘরে জল সংযোগ পৌঁছয়নি। জমিতে সেচের কাজে যখন
শ্যালো পাম্প চালানো হয় তখন সেই জলে বালতি কলসি হাঁড়ি ভরে নিয়ে যান এই মানুষগুলো। আমাদের পাইপ বসানো আছে, কিন্তু আমাদের এখনো কোনো কানেকশন নাই। খালি বলছে আজকে দেবো কালকে দেবো, কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না। মন্ত্রীর কাছে গেছিলাম তো মন্ত্রীও আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না। পানীয় জলের দাবিতে ক্ষোভ বিক্ষোভ আগেও দেখেছে হরিশ্চন্দ্রপুর। 2026-এর আগে ক্ষোভের ঝাঁজ আরও বেড়েছে। কিন্তু কি করছে বাম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত? 7 বছর হয়ে গেল পাইপ বসানো, তার সত্ত্বেও আমরা গ্রামে কিন্তু 1 ফোঁটা জল পাইনি। এখনো বিডিও সাহেব কোনো গুরুত্ব দিচ্ছে না। পারিবারিক কোনো কানেকশন হয়নি? পারিবারিক কানেকশন, কিছু বাড়ির কানেকশন হয়েছে, কিন্তু জল এখনো পৌঁছায়নি। তো আপনারা যখন যাচ্ছেন পিএইচই দপ্তরে কি জানাচ্ছে? বলছে জল ছাড়বো, কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। বাড়ি বাড়ি জল সংযোগ পৌঁছতে কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশনের মতো প্রকল্প আছে। বাংলায় সেই প্রকল্প রূপায়ণের দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের। কিন্তু কাজের এই হাল কেন? মন্ত্রীর এলাকায় যদি মানুষ জল না পায় তাহলে মানুষ যাবে কোথায়? এই সরকারের যতগুলো স্কিম আছে সব জায়গাতে দুর্নীতি আর দুর্নীতি, লুট আর লুট সারা বাংলায় চলছে। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় জলের সমস্যা আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রকম ব্যবস্থা করছে, আস্তে আস্তে হচ্ছে, যাবে। ওটা দেখছি, যেখানে হয়নি আমরা ব্যবস্থা করছি। পিএইচিতে কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে সেন্ট্রাল প্রজেক্টের জল জীবন মিশনের আন্ডারে, কিন্তু সেই টাকার ইউটিলাইজ হচ্ছে না। সেই টাকা প্রশাসনের একটা অংশ আর তৃণমূল নেতারা এরা ভাগাভাগি করে খাচ্ছে, মানুষের কাছে জল পৌঁছাচ্ছে না। অনেকেই বলছেন বাংলার যে এলাকা মাখনা চাষের ভরকেন্দ্র, যা বিদেশে রফতানি করে সরকার তার রাজকোষ ভরায়, অথচ সেই এলাকার মানুষই জলের সংকটে ভোগেন বছরের পর বছর। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা, মালদা। একদিকে ঋণ শোধের চাপ, ব্যাংক থেকে বারবার তাগাদা দেওয়া, আর একদিকে ক্রমশই যেন সংকীর্ণ হয়ে আসছে আয়ের পথ। ঠিক এরকম পরিস্থিতি যদি কারোর হয়, অবসাদের জন্য যথেষ্ট। মন মাথা একসঙ্গে খারাপ হওয়ার জন্য যথেষ্ট এই পরিস্থিতি। আর সেটাই কি কাল হলো হাওড়ার জগাছাড় খাঁ পরিবারের? মা বাবা ও একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুতে একাধিক প্রশ্ন সামনে আসছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অনুমান করছি আর কি, ওই সবই আর কি, ধার দেনা কিছু হয়েছিল হয়তো বাজারে, যেটার জন্য। কথাটা শুনেই মনে পড়ল ট্যাংরার দে পরিবারের মর্মান্তিক পরিণতির কথা। হাওড়ার জগাছা থানার হাটপুকুরে দম্পতি এবং তাদের একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুও অনেক প্রশ্ন তুলে দিল। ধার দেনায় জর্জরিত হয়ে কি সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। জগাছা থানা এলাকার হাটপুকুরের এই 4 তলায় C3 ফ্ল্যাটে থাকতেন 3 জন। মূলত বলরাম খা, শেলি খা ও সম্বিত খায়ের আজকে সকালে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত থেকে বলরাম খা, তার স্ত্রী শেলি খা এবং ছেলে সম্বিত খা কেউই ফোন ধরছিলেন না। তাই এদিন সকালে সরাসরি ফ্ল্যাটে চলে আসেন আত্মীয়রা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদের সন্দেহ হয়। খবর যায় পুলিশে। জগাছা থানা পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে দেখে একটি ঘরে স্বামী স্ত্রী পড়ে রয়েছেন, অন্য ঘরে ছেলে সম্বিত। কারো শরীরে প্রাণ নেই। আমি আমার মেয়ে যখন সবাই ফোন করছি, কিছুতেই 3 জনেরই ফোন রিং হয়ে যাচ্ছে, ফোন পাচ্ছি না। পুলিশরা এলো, দরজা খোলা হলো, 3 জনেই। আমাদের কিচ্ছু বলেনি, আমরা কিচ্ছু জানি না। প্রতিবেশীদের দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগের এক কর্মী দেখা করতে আসেন ওই দম্পতির সঙ্গে। কি জন্য? অনুমান করছি আর কি, ওই সবই আর কি, ধার দেনা কিছু হয়েছিল হয়তো বাজারে, যেটার জন্য। সেটা কি আপনি তো কথা বলতেন? না 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 না, কোনোদিন কোনো সকালে SBI এর কেউ একটা এসেছিল বলছে, তাই ক্রেডিট কার্ডের লোকজন এসে নাকি তাগাদা করেছে। তারা বলছে হ্যাঁ আমাদেরকে পেমেন্ট করছে মাসে মাসে। গোটা পরিবারের রহস্য মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। LICর এজেন্ট বলরাম খা এবং তার স্ত্রী পোস্ট অফিসের এজেন্ট শেলি খা কি ধার দেনায় ভুগছিলেন? পুরনো বাড়ি বিক্রি করে কেন ভাড়ায় থাকছিলেন তারা? ছেলেকে নিয়ে কি কোনো সমস্যায় ছিলেন দম্পতি? LIC করতে এমনি, তাদেরকে LIC যেহেতু এখন লোকে কম করে, সেই ক্ষেত্রেই কোনো রকম সমস্যা হচ্ছিল। আমরা একটা এক্সপেক্ট করছি এরকম ধরনের হতে পারে, কিছু পয়সা করেই হয়তো ট্রাবল হতে পারে। ওনার যে ছেলে, উনি সুস্থ না, মেন্টালি একটু আছে, সেটা নিয়ে একটু আপসেট থাকতো। হ্যাঁ, উনি একটা চিন্তা থাকতো, একটাই ছেলে। কিভাবে মৃত্যু হলো মা বাবা ও ছেলের? সত্যিই কি ধার দেনা?
এসআইপিএস জামানায় এলআইসি এবং পোস্ট অফিসে কালেকশন এজেন্টের আয় কমে যাওয়া, বাজার মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে চলতে চলতে হাঁফিয়ে ওঠা, এই সমস্ত কিছুই কি কারোর অপমৃত্যুর নেপথ্যে? একাধিক তত্ত্ব উঠে আসছে। কয়েক মাস আগে ট্যাংরার ঘটনার আঙ্গিকে দেখলে কোনো কিছুই অসম্ভব নয়, তাই সব দিক খতিয়ে দেখছে জগাছা থানার পুলিশ। সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সল্টলেকে সরকারি আবাসনের নামি স্কুলের ছাত্রীর রহস্য মৃত্যু। রবিবার আবাসনের রক্তাক্ত অবস্থায় উদ্ধার 7ম শ্রেণীর ছাত্রী। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু 13 বছরের কিশোরী। পুলিশ সূত্রে খবর, উঁচু থেকে পড়ে আহত হয় ওই ছাত্রী, যদিও পরিবারের দাবি এটা আত্মহত্যার ঘটনা হতে পারে না। কোনো আপনি প্রশ্নটা করেছেন, কোনো প্রশ্নই ওঠে না, কোনো আই রিপিট, কোনো প্রশ্নই ওঠে না, কারণ ও আদ্রিজা আমাদের একমাত্র সন্তান। আমরা দুজনেই মানে ওয়েল ইনকাম গ্রুপের মধ্যে পড়ি। মা লোকাল একটি স্কুলের টিচার, কাজে সময়টা যতটা একজন শিক্ষক শিক্ষিকা কাজে যতটা সম্ভব সময় দেওয়ার সে দিত। ক্যারাটে শেখে, বিডিতে যে বিখ্যাত ক্যারাটে ইনস্টিটিউট আছে ওখানে ক্যারাটে শেখে, স্কুলে যথেষ্ট ভালো। আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আর সেই আবহে ধূপগুড়ি থেকে দেখুন, ধূপগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক। নির্যাতিতা তৃণমূল পঞ্চায়েত সদস্যর নিকট আত্মীয় বলে সূত্রের খবর। পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী যুবক ঢুকে ধর্ষণ করে। বিজেপির অভিযোগ, টাকার বদলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। ধূপগুড়ি থানা এলাকায় একাধিক ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে প্রশাসন চাপে রয়েছে বলে সূত্রের খবর। পরে খবরে আসি, ফের ভিন রাজ্যে বিপদে বাংলার পরিযায়ী শ্রমিক। তেলেঙ্গানার হায়দ্রাবাদের ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃত 35 জন। ঘুম উড়েছে বাংলার ঘরেও। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একাধিক পরিযায়ী শ্রমিক ওই কারখানায় কাজ করতেন। দাসপুরের হরিরাজপুর গ্রামের 4 জন কাজ করতেন ওই কারখানায়। বাবা ভর্তি আইসিইউয়ে, নিখোঁজ ছেলে, নিখোঁজ গ্রামের আরও এক বাসিন্দা। বিস্ফোরণ হয়ে মানে পুরো মানে ওখানে যতজন ছিল নাকি বিভৎস বিস্ফোরণ হয়েছে এবং হচ্ছে ছাদটা নাকি পড়ে গেছে। পড়ে যে একজনকে খুঁজে পাওয়া গেছে, মানে তারাপদ টুডুকে, সে আইসিইউতে ভর্তি আছে। আর দুজন তারা ডিউটি এখন অবধি নিখোঁজ, এখন অবধি পাওয়া যাচ্ছে না, তল্লাশির কাজ চলছে, এটা এখন অবধি খবর। আর একজনের নাইট ডিউটি ছিল, উনি তার রুমে চলে গেছে। আমি তো বাড়িতে ছিলাম না, আমি ছিলাম উড়িষ্যাতে, ভুবনেশ্বর, ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে। এসে দেখছি আমার বাড়িতে তারপরে শুনি এই কি এই জানানো হয়নি, এই ব্যাপার আর কি জানতাম না। তারাপদ টুডু আমার স্বামী, ছেলে শ্যামসুন্দর টুডু। খোঁজ পেয়েছেন দুজনেরই? দুজনেরই তো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে তৃণমূলের 21শে জুলাইয়ে প্রস্তুতি সভা ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির উদ্যোগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী হলে প্রস্তুতি সভা করে। একই দিনে আইএনটিটিইউসি অনুমোদিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির পক্ষ থেকে রাজবাড়ী প্রাঙ্গণে আয়োজিত হয় আরও একটি সভা। আর সেই সভা থেকেই তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির রাজ্য সভাপতি গগন সরকারকে বহিরাগত বলে আক্রমণে তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। পাল্টা গগন সরকারের দাবি, সারা রাজ্যে শিক্ষাক্ষেত্রে একটি সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। এর বাইরে শিক্ষাক্ষেত্রে যারা কাজ করছেন নিজের দায়িত্বে করছেন। আমাদের এই মিছিলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আছে। এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কর্মচারী সমিতি ছাড়া আর কোনো কর্মচারী সংগঠন আছে বলে আমি মনে করি না। যারা এসেছে তারা সব বহিরাগত। রাজ্যেই শিক্ষাক্ষেত্রে একটাই সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। তার বাইরে যারা করছেন তারা নিজের দায়িত্বে করছেন, কি ইন্টারেস্টে করছেন তিনি বলতে পারবেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য রাখা ঠিক হবে না। আপনারা কোনো পদক্ষেপ নেবেন না? সেগুলো দল দেখছে, পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দলের। যদি মনে করেন দল তাহলে পদক্ষেপ নেবেন। নির্বাচনহীন ছাত্র সংসদ, সেখানে এক নয় দুজন সাধারণ সম্পাদক, সভাপতিও দুজন। আজব কাণ্ড বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সৌজন্যে কি তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব? জল্পনা তুঙ্গে। সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা মুক্তধারার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, জোড়া বিজ্ঞপ্তি। সেখানে 2 শিবিরের পদাধিকারীদের নামও আছে।
এক পক্ষের তরফে দাবি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাত্বিক সাহা, সভাপতি শুভজিৎ পুরকাই। অন্য পক্ষ বলছে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আসলে অভিষেক নন্দী এবং সভাপতি মণিকাঞ্জন মণ্ডল। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে এসএফআই। অবিলম্বে ছাত্র সংসদের ভোটের দাবি তুলেছে তারা। একদম এটা তো বোঝাই যাচ্ছে একদম পরিকল্পনা করে একদম দুটো গোষ্ঠী দেখিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এসব সমস্ত দেখিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করার চেষ্টা করছে এসএফআই। কারণ তারা ইউনিভার্সিটি তাদের পাশে কোনো সমর্থক নেই। বিষয় একটা বিশ্ববিদ্যালয়ের কি করে দুটো জিএস দুটো প্রেসিডেন্ট হতে পারে? এখন তাদের অভ্যন্তরীণ কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু তার ফলস্বরূপ এখানকার বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ ছাত্রছাত্রী তারা হয়রানির শিকার হচ্ছে। আরো এক আজব কাণ্ড, হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার। পানিহাটিতে ভুল অস্ত্রোপচারের অভিযোগ চিকিৎসক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। রোগীর অভিযোগ স্বাস্থ্যসাথীর টাকা পেতেই হাসপাতালের বদলে নার্সিংহোমে অস্ত্রোপচার করেন ওই চিকিৎসক, কিন্তু স্বাস্থ্যসাথীতে হার্নিয়ার অস্ত্রোপচারের সুবিধা নেই, টাকাও পাবে না নার্সিংহোম। সেই কারণেই হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে বলে অভিযোগ রোগীর। পানিহাটি ভোলা হসপিটালে। তো ওখানে যাওয়ার পরে আমি ওখানে ডক্টরকে দেখাই, ডক্টর বিশ্বজিৎ দাস, আরও একজন ভদ্রলোক ছিলেন সার্জেন। ওনারা দেখে বলে অপারেশন করতে হবে। তো বিশ্বজিৎ দাস বলে আমার নার্সিংহোমে তুমি চলো, ওখানে তোমার স্বাস্থ্যসাথীতে করে দেবো। নার্সিংহোমটা হচ্ছে মুরুগাছা স্পন্দন নার্সিংহোম। আমরা হার্নিয়াটা করে দেবো, কিন্তু ডকুমেন্টসে তোমার অ্যাপেন্ডিক্স হবে। আমি বললাম ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। অপারেশন করার পরে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে 2 দিন পরে রক্তপাত শুরু হয়ে গেল। তো আমি যাই হোক যথারীতি আমি 2 মাস আগে 1-1.5 মাস আগে আল্ট্রাসাউন্ড করলাম। করার পরে বলল যে আপনার হার্নিয়া অপারেশন হয়নি, হার্নিয়ার জায়গায় বসে আছে। আমি পেশেন্ট পার্টির সাথে কথা বলছি ব্যক্তিগতভাবে গিয়ে, এবং দরকার পড়লে হসপিটালের সাথে কথা বলবো, এবং যে ডাক্তার পানিহাটি স্টেট জেনারেল হসপিটালেই কথা বলবো সুপার সাহেবের সাথে, এবং দরকার পড়লে যারা অপারেশন করেছে তাদের সাথে কথা, এবং দরকার পড়লে সিএমএইচ সাহেবকে আমি নিজে ফোন করছি। যেরকম যদি ঘটনা ঘটে থাকে অবিলম্বে যিনি করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এবং পেশেন্টটাকে সম্পূর্ণভাবে সুস্থ করবার জন্য তার যা ট্রিটমেন্টের প্রয়োজন সেটা যেন অবশ্যই করে। জেলা শাসকের সঙ্গে দেখা করতে না পেরে তাঁর চেম্বারের সামনেই বসে পড়লেন বিজেপি বিধায়ক। আলিপুরদুয়ারের ভাটপাড়া চা বাগান এলাকায় একটি সেতু তৈরির দাবিতে ডুয়ার্স কর্নায় যান বিধায়ক বিশাল লামা। জেলা শাসক না থাকায় চা শ্রমিকদের নিয়ে সেখানেই বসে পড়েন তিনি। মেমারি হাসপাতালে চালু হলো 100 শয্যার নতুন ভবন। পূর্ব বর্ধমানের গুরুত্বপূর্ণ এই হাসপাতালে দীর্ঘদিন ধরেই বেড সংখ্যা বাড়ানোর দাবি করছিলেন জেলাবাসী। সেই দাবিতে হাসপাতাল চত্বরে তৈরি হলো নতুন ভবন। মঙ্গলবার নতুন ভবনের উদ্বোধন করলেন সাংসদ শর্মিলা সরকার ও মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ায় খুশি জেলাবাসী। দুটো কাজ এখনো হয়নি। চিকিৎসক দিবসে কলকাতা মেডিকেল কলেজে গিয়ে আক্ষেপ তৃণমূল বিধায়ক নির্মল মাঝির। এখনো মেডিকেল কলেজে অত্যাধুনিক এমার্জেন্সি বিভাগ নেই, ট্রমা কেয়ার সেন্টারও নেই। সেই কারণেই আক্ষেপ নির্মল মাঝির। মন্তব্য মেডিকেলের এমএসভিপি অঞ্জন অধিকারী।